আসসালামাইকুম। তোমরা যারা এইচএসসি এবং আলিম 26 ব্যাচে রয়েছে তোমাদের সকলকে আজকের এই লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের এই একাডেমিক ব্যাচের ক্লাসটা তোমাদের জন্য রেখেছি এবং আমরা দেখবো তোমাদের একাডেমিকের যে খুব সহজ একটা টপিক আসে, যেটা হচ্ছে আমাদের স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড ক্লজ, যে নিয়মটা আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো। এবং তোমরা জানো যে তোমাদের এখান থেকে যে পাঁচ মার্কসের যে কোশ্চেনটা আসে খুবই ইজি, এবং তোমরা যদি খুবই টেকনিক্যালি বিষয়টা ভালোভাবে পড়তে পারো, দেখো তোমাদের জন্য খুব সহজ মনে হবে। এবং তোমরা যারা জুমে আছো বা ফেসবুকে আছো, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা আমাকে কমেন্ট করে। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে প্রথম দিকে যে যাব, দেখো স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড ক্লজের ক্ষেত্রে আমাদের প্রথমত মাথায় রাখতে হবে যে মানে অর্থটা একটু মাথায় রাখতে হবে, যে একটা বাক্যে যে একটা বাক্য পড়ার পরে বাক্যের অর্থটা যেন বুঝতে পারি। আর অর্থের চেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ট্রিক্সটা একটু তোমাদের শেখাবো, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড গুলো আসে সবসময়, আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি একটু প্রথম দিকে যাই, ধরো প্রথম যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াজ বর্নের যে বিষয়টা। ঠিক আছে, মানে কোথায় আমাদের বর্ন লিখতে হবে, মানে কোন কোন অপশনটাতে আমাদের ওয়াজ বর্ন লিখতে হবে, এটা আমরা কিভাবে বুঝবো। তোমরা খুব ইজিলি এই জিনিসটা খুব ইজিলি মাথায় রাখতে পারো। ধরো দেখবা কোনো একটা গ্যাপের পরে, মনে রাখবা কোনো একটা গ্যাপের পরে যদি তুমি সাল পাও, ঠিক আছে, যদি তুমি স্থান পাও, অথবা কোনো একটা গ্যাপের পরে যদি তুমি কোনো পরিবার পাও, তিনটা জিনিস, কোনো একটা গ্যাপের পরে যদি তুমি সাল, কোনো স্থান বা কোনো পরিবার পাও, তাহলে সেখানে তুমি দিবা হচ্ছে ওয়াজ বর্ন। কিভাবে, ধরো বললাম যে আই ড্যাশ ইন 1971, ধরো 1970 এটি লিখলাম। তাহলে দেখো এই যে গ্যাপটার পরে তুমি একটা সাল পাচ্ছ না? পাচ্ছ তো? হ্যাঁ। পাচ্ছি। তাহলে জি একটা স্যার। যখন সাল পাবো, স্থান পাবো, তখন আমি এখানে লিখবো হচ্ছে এই ওয়াজ বন্ডটা। আবার লিখতে পারো যে যে হি ড্যাশ ইন এ সলভেন্ট ফ্যামিলি। ঠিক আছে, সলভেন্ট ফ্যামিলি। সলভেন্ট ফ্যামিলি মানে কি? সলভেন্ট ফ্যামিলি মানে কি? খুব যারা বড় লোক, বুঝছো, তোমাদের মধ্যে যারা বড় লোক আছে, তাহলে দেখো এই যে একটা গ্যাপের পরে আমরা পাইলাম একটা ফ্যামিলি, গ্যাপের পরে আমরা পাইলাম কি? ফ্যামিলি। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে ওয়াজ বন্ড, এখানে লিখবো হচ্ছে ওয়াজ বন্ড। এবং ধরো তোমাদের হচ্ছে প্র্যাকটিসে, ধরো একটা প্রশ্নে এই পুরো জিনিসটা একটু পড়ো, পড়ার পর দেখো তো মানে এই অপশনগুলোর ভিতর কোনটাতে আমি ওয়াজ বন্ড লিখতে পারি। সবগুলো অপশন একবার পড়ো, একবার রিডিং পড়ো, দেখো এই গ্যাপের পরে দেখো কোনো সাল স্থান প্লেস কিছু নাই। এই গ্যাপের পরে সাল স্থান প্লেস নাই, এখানেও নাই। দেখছি এখানেও দেখো স্থান প্লেস কিছু নাই। আমার আছে কোথায়, দেখো এইখানে আছে হি। দেখো এই যে স্যার গ্যাপটা, এইচ 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 নাম্বার। নাম্বার গ্রুপ। দেখো এই যে গ্যাপের পরে আমাদের কি আছে, চুরুলিয়া, এটা গ্রামের নাম অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ না, ওয়েস্ট বেঙ্গলের চুরুলিয়া নাম কি স্থানে সে জন্মগ্রহণ করছিল। তাহলে যখন একটা গ্যাপের পরে আমি স্থান পাবো, পরিবার পাবো, সাল পাবো, সেখানে আমি লিখবো কি? ওয়াজ বর্ন। তাহলে আমার এইচ নাম্বারটা কিন্তু আমার সলভ হয়ে গেল। ঠিক আছে, একইভাবে পরবর্তী যে জিনিসটা আমরা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় আসে, হোয়াট ডাজ লুক লাইক। খুবই ইজি, খুবই ইজি। তুমি এটা এইভাবে লিখবা, যখন দেখবা কোনো একটা ওয়ার্ড রয়েছে এখানে, কোন একটা ওয়ার্ড রয়েছে তার দুই পাশে গ্যাপ আছে, খুব ইজি। একটা সিঙ্গেল ওয়ার্ড রয়েছে এবং তার উভয় পাশে গ্যাপ আছে, সেখানে আমি দিব হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। এটা কোন অর্থে ব্যবহার করা হয়, যে এটা দেখতে কেমন, সেই অর্থে এই জিনিসটা ব্যবহার করা হয়। কিচ্ছু না, জাস্ট একটা ওয়ার্ড তার দুই পাশে গ্যাপ। এবার আসলে আমরা একটু প্র্যাকটিসে দেখি, খুব ইজিলি আমরা শিখবো। দেখো এইখানে, দেখো কোথায় মানে একটা ওয়ার্ড রয়েছে এবং দুই পাশে গ্যাপ রয়েছে, দেখো তো। যে নাম্বার। একদম যে নাম্বারটাতে, আমার কিচ্ছু দেখার দরকার নেই, একটা ওয়ার্ড, দেখো দুই পাশে গ্যাপ, তার মানে এখানে আমার বলবে হোয়াট ডাজ লুক লাইক। বুঝছো, একদম ইজি, মানে এটা দেখতে কেমন। আচ্ছা, তারপরে আসো অ্যাজ ইফ, অ্যাজ দো, এর সাথে আর একটা থাকতে পারে, সেটা হচ্ছে সিন্স। অ্যাজ ইফ, অ্যাজ দো আর হচ্ছে সিন্স থাকতে পারে, যেটা দেখো এটা আমরা অনেক সময় রাইট ফর্ম ভার্বের যখন পড়ি সেই নিয়মে কিন্তু এই জিনিসটা পাই। কিভাবে, যখন আমরা দেখবো ধরো এই পাশে রয়েছে, মানে এখানে একটা গ্যাপ রয়েছে, হ্যাঁ, গ্যাপের এই পাশে রয়েছে প্রেজেন্ট টেন্স, এই পাশে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা গ্যাপের এই পাশে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাশে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, মানে আমাদের তো গ্যাপটা থাকবে এই জায়গাটাতে। ঠিক আছে, আমি যখন দেখবো গ্যাপের এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অপর পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে ওই পাশে পাস্ট পারফেক্ট থাকে,
এই দুইটা ক্ষেত্রে আমি তিনটা অপশনে যে কোনো একটা ব্যবহার করতে পারবো, অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স। দেখো এই এই রুলসটা কিন্তু তোমার রাইট ফর্মের ভার্বেও কাজে লাগবে, আবার এই যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস যে নিয়মটা এখানেও কাজে লাগতেছে খুব ইজিলি। ঠিক আছে, তাহলে আমরা একটু অপশনের দিকে যাই, দেখি আমাদের প্র্যাকটিসে অ্যাজ ইফ অ্যাজ দো আছে কিনা। আচ্ছা, এইটাতে মেবি অ্যাজ ইফ অ্যাজ দো নাই। এইটাতে, আচ্ছা এইখানে দেখো একটা অ্যাজ দো আছে। এবার তোমরা একটু খুঁজে বের করো কোথায় অ্যাজ দো ব্যবহার করবা। ডি নাম্বার। ডি নাম্বারটাতে, গুড। দেখো এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের এই পাশে আমার প্রেজেন্ট টেন্স আর এই পাশে রয়েছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দুইটা নিয়ম, নিয়ম দুইটা কি কি বলো তো? গ্যাপের আগে হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে গ্যাপের পরে ইনডিফিনিট, আবার হ্যাঁ, গ্যাপের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকলে গ্যাপের পরে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে ওই গ্যাপটাতে আমি বসাবো হচ্ছে দুইটা জিনিস, অ্যাজ ইফ, অ্যাজ দো আর হচ্ছে সিন্স, এই তিনটা জিনিস বসাবো খুব ইজিলি। তাহলে এই নিয়মটা আমাদের গেল। আচ্ছা, দেন আমরা দেখব লেট অ্যালোন, খুবই আরেকটা সহজ জিনিস। মানে মাঝে মাঝে বলি না, মানে মাঝে মাঝে বাবা মা বলে তুই তো এইটাই পারিস না, ওইটা কিভাবে পারবি। মানে হচ্ছে আমার প্রথমে একটা ছোট কাজ থাকবে, ছোট কাজ থাকতে পারে বা ছোট যে কোনো ছোট সংখ্যা থাকতে পারে, ছোট কাজ থাকতে পারে, ছোট যানবাহন থাকতে পারে। গ্যাপের পরে আমার আরেকটা মানে বড় কাজ থাকবে, সেই জায়গাটাতে আমি বসাবো হচ্ছে লেটার। একটা থেকে আরেকটা বড়। একটা থেকে আরেকটা বড়। আমার প্রথমে থাকবে ছোটটা, তারপরে থাকবে বড়টা। লাইক ধরো আমি বললাম আমি আমি হচ্ছে 1 কিলোই হাঁটতে পারি না, 10 কিলো তো দূরের কথা। তাহলে প্রথমে আমার 1 কিলো ছোট, আর তারপরে 10 কিলোটা কি বড়। তাহলে এর মাঝখানে আমি বসাবো হচ্ছে বড়। লেট এলো। তাহলে দেখো লেট এলোনের প্র্যাকটিসটা আমরা একটু দেখি, তাহলে অপশনে কোথায় আছে। এইখানে লেট এলোন আছে, দেখো এখানে লেট এলোন আছে। তাহলে আমরা অপশনে দেখো তো কোথায় লেট এলোনটা আমি ব্যবহার করতে পারি। আর রহমান ইজ এ পোর ম্যান, হি ক্যান নট বাই এ শার্ট লেট অলোন এ কার। আচ্ছা, গুড। মানে এইখানে দেখো কোথায় আছে, এই যে হি ক্যান নট বাই এ শার্ট, মানে শার্টটা হচ্ছে কি ছোট বা কম এক্সপেন্সিভ, আর এটা হচ্ছে কি বড় কার। তার মানে এখানে আমি বসাবো হচ্ছে লেট অ্যালোন, তাই না? বুঝতেছো? খুব ইজিলি টেকনিক সহকারে জি স্যার। পড়বা, দেখবে এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের লেট অ্যালোনটা গেল। এবং লেট অ্যালোনের ক্ষেত্রে এই জিনিসটাই আমাদের কাজে লাগবে। দেন উড ইউ মাইন্ড, হোয়াট ইফ, আর হচ্ছে হোয়াটস লাইক, এই তিনটা জিনিস আমরা একটু দেখবো খুব ইজিলি। দেখো উড ইউ মাইন্ড আর হোয়াটস ইট লাইক এর ভিতরে একটা পার্থক্যটা হচ্ছে, উড ইউ মাইন্ড এর পরেও ভার্ব প্লাস আইএনজি বসবে, হোয়াটস ইট লাইক এর পরেও ভার্ব প্লাস আইএনজি বসবে। ঠিক আছে, উড ইউ মাইন্ড এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করবে, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করবে। তাহলে দুইটার পার্থক্যটা কি? মানে আমি যখন দেখবো একটা গ্যাপ রয়েছে, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি রয়েছে, একটা গ্যাপ রয়েছে, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি রয়েছে, সেখানে আমি এই দুইটা জিনিস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে উড ইউ মাইন্ড, আর একটা হচ্ছে হোয়াটস ইট লাইক। তাহলে আমি কখন কোনটা ব্যবহার করব, এটা হচ্ছে পার্থক্য। দেখো উড ইউ মাইন্ডটা হচ্ছে ব্যবহার করবো একটা অর্থবৃত্তি, এটা যদি কোনো অনুরোধ করা বোঝায় অথবা অনুনয়, অনুভূতি। অনুভূতি বুঝায়, হইতে পারে। আচ্ছা, হোয়াটস ইট লাইক একটা অনুরোধ। ধরো আমি বললাম যে ড্যাশ ড্যাশ ওপেনিং দা ডোর, এটা একটা লাইন। একটা লাইন ধরতে বললাম সুইমিং সুইমিং ইন দা রিভার, দুইটা বাক্য দেখ তোমার কাছে। একটা বাক্য হচ্ছে এটা, এটা হোয়াটস ইট লাইক ইউজ করবে হচ্ছে অনুভূতি প্রকাশ করতে, আর এই যে উড ইউ মাইন্ড এটা প্রকাশ করবে হচ্ছে কোনো একটা কাজ বা কোনো একটা কাজ করার অনুরোধ বোঝাবে। ঠিক আছে, কোনো একটা কাজ করার অনুরোধ বোঝাবে। এবং দেখো তো এই যে আমি দুইটা সেন্টেন্স লিখলাম, প্রথম সেন্টেন্সটা কি কোনো কাজ বোঝাচ্ছে নাকি কোনো অনুভূতি বোঝাচ্ছে? কাজ। কাজ বুঝাচ্ছে। তাহলে যখন আমি দেখবো কাজ, কাজ অনুরোধ। বুঝাচ্ছে, তখন আমি উড ইউ মাইন্ড লিখবো, যে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, মানে তুমি কি ডোরটা মানে দয়া করে খুলবে কিনা, একটা অনুরোধ বুঝাচ্ছে, কাজ বুঝাচ্ছে। আর সুইমিং ড্যাশ সুইমিং ইন দ্য রিভার মানে কি, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, একটা অনুভূতি বুঝাচ্ছে। তাহলে এরকম যখন অনুভূতি বুঝাবে তখন আমি লিখবো হচ্ছে হোয়াটস ইট লাইক। ঠিক আছে, মানে হোয়াটস ইট লাইক লিখবো। এবার আসলে একটু প্র্যাকটিসে আমরা একটু যাই। আচ্ছা, হোয়াট ইফটা আগে দেখে নিই। হোয়াট ইফটা খুবই ইজি, যখন আমরা গ্যাপ দেখবো গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব সহ মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মেইনলি মেইনলি এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে। এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। সচরাচর ধরো আমি যদি বলি আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, হ্যাঁ আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, দেখো এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে সর্বশেষে কি হয়, এটা ফুল স্টপ বসে। কিন্তু না, আমি যখন দেখব একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে গ্যাপ আছে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তখন সেখানে আমি লিখবো যে হোয়াট ইফ। হোয়াট ইফ বলতে বোঝায় যে তাহলে কেমন হতো, এরকম একটা বিষয় প্রকাশ করে। ধরো আমি একটু অপশনের দিকে যাই।
দেখো এখানে আমাদের হোয়াট ইফও আছে, হোয়াটস ইট লাইকও আছে। দেখো হোয়াট ইফটা কোথায় বসাবো, দেখো কোথায় গ্যাপের শুরুতে, কোথায় একদম গ্যাপের শুরুতে গ্যাপ, মানে কোথায় একদম শুরুতে গ্যাপ রয়েছে এবং পরে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে বি হোয়াট ইফটা নাম্বার। দেখো তো কোথায় ব্যবহার করতে পারি আমরা। সি নাম্বার। সি সি। নাম্বারটা গুড। ড্যাশ, দেখো ইউ সাবজেক্ট, এই যে ভার্ব, দেন দেখো মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু পরবর্তীতে একটা প্রশ্নবোধক চিহ্ন, সাধারণ বাক্য। মানে এটা একটা সাধারণ বাক্য, মানে হোয়াট ইফটা বলবে সি নাম্বারটাতে। দেন হোয়াটস ইট লাইকটা কোথায় ব্যবহার করতে পারি, বি নাম্বার। ডি নাম্বারটাতে। অর্থাৎ শুরুতে যে আইএনজি দ্বারা শুরু হয়েছে এবং এটা দ্বারা একটা অনুভূতি বোঝাচ্ছে, এই জন্য আমি এখানে লিখবো হচ্ছে হোয়াটস ইট লাইক, যে ডি নাম্বারটা। আচ্ছা, তাহলে হোয়াটস ইট লাইক গেল। তাহলে পার্থক্যটা কি? আচ্ছা, পার্থক্যটা হচ্ছে খুবই ইজি। এই দুইটার ক্ষেত্রেই আমার আইএনজি যুক্ত ফর্ম থাকবে, অর্থাৎ গ্যাপের প্রথমে গ্যাপ, তারপরে ভার্ব প্লাস আইএনজি। হোয়াট ইফ দ্বারা কি বুঝাবে, একটা অনুভূতি বুঝাবে, কেমন বুঝাবে। আর উড ইউ মাইন্ড দ্বারা কি বুঝাবে, আমার একটা অনুরোধ করা বুঝাবে, কাজ করা বুঝাবে। আর হোয়াট ইফটা খুবই ইজি, একটা স্বাভাবিক বাক্য থাকবে, পরবর্তীতে একটা কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে তার শুরুর গ্যাপটাতে আমি দিব হচ্ছে হোয়াট ইফ। আচ্ছা, দেন আমি যাবো হচ্ছে উড রেদার, হ্যাড বেটার, আর হ্যাভ হ্যাজ টু। এটা এই হ্যাভ হ্যাজ টু দিব কোথায়, আর অনেক সময় হ্যাড টু থাকতে পারে, যাই হোক। এটা নিয়ে অনেক সময় আমাদের একটা কনফিউশন থাকে, বিশেষ করে হ্যাড বেটার আর হ্যাভ টু হ্যাজ টু এর ভিতর। দেখো হ্যাড বেটার আর হ্যাভ টু হ্যাজ টু দুটো সেম অর্থ প্রকাশ করে, ঠিক আছে, মানে করণীয় অর্থ সেম অর্থ প্রকাশ করে, বাট পার্থক্যটা আছে। পার্থক্যটা হচ্ছে হ্যাড বেটার আমি ঠিক তখন ইউজ করব যখন মানে, মানে একটা মুহূর্তে আসলে ওটা করণীয়, মানে জাস্ট করণীয়, বিশেষ মুহূর্তে, বিশেষ মুহূর্তে। আর আমি হ্যাভ হ্যাজ টু এগুলা ব্যবহার করবো যে যেটা সব সময় করণীয়, সব সময় করণীয় বা আমাদের জন্য কর্তব্য। ধরো আমি দুইটা সেন্টেন্স লিখবো, মানে সেন্টেন্সটা হচ্ছে এরকম, ধরো বাইরে বৃষ্টি হচ্ছে, ধরো যে ইট ইজ রেইনিং, হ্যাঁ, ইট ইজ রেইনিং আউটসাইড দ্য, আউটসাইড দ্য রুম। দেন আমি বললাম যে ইউ ড্যাশ টেক আ আমব্রেলা, হ্যাঁ, এটা একটা সেন্টেন্স, ধরো আমব্রেলা। আচ্ছা, এরপরে ধরো আরেকটা সেন্টেন্স আমি লিখলাম যে উই ড্যাশ টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস। দেখো এই যে দুইটা সেন্টেন্স লিখলাম, কোন সেন্টেন্সটাতে মানে সব সময় করণীয় অর্থ প্রকাশ পাচ্ছে, মানে এই জিনিসটা আমার সবসময়ই করতে হয়, এটা কোনো বিশেষ মুহূর্তে না। কি মনে হচ্ছে তোমাদের কাছে? নিচেরটা উপরেরটা। ভাইয়া। আচ্ছা, দেখো উপরেরটা দেখো, মানে উপরেরটা বিষয়টা হচ্ছে তুমি এটা লক্ষ্য করো, ইউ ড্যাশ টেকে আমব্রেলা, তুমি কি সবসময় আমব্রেলা টেক করবা, মানে সবসময় আমব্রেলা নিবা? না, কখন আমব্রেলা নিবে, একটা বিশেষ পরিস্থিতিতে, যখন বৃষ্টি বাইরে হলে। বৃষ্টি হচ্ছে বা বাইরে যখন রোদ হচ্ছে, তখন তুমি আমব্রেলা ইউজ করবে। তার মানে কি আমব্রেলা ইউজটা আমি সবসময় করি না, এটা বিশেষ করণীয় ক্ষেত্রে, বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে। আর বাট আমি যদি এটা তাহলে লক্ষ্য হ্যাড করি, বেটার। তাহলে উই ড্যাশ টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস, মানে কি আমার প্যারেন্টস এর টেক কেয়ার, মানে সেবা যত্ন করতে হবে। তো বাবা মায়ের সেবা যত্ন কি আমরা কোনো বিশেষ মুহূর্ত করব, নাকি আমরা যতদিন বেঁচে আছি সব সময় করে যাব, মানে আমাদের চিরকালীন কর্তব্য। সর্বদা। যখন এর চিরকালীন কর্তব্য বা সব সময় করণীয় বা সর্বদা প্রকাশ পাবে, তখন আমি লিখবো হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু, তাই না, হ্যাভ টু হ্যাজ টু। আর এখানে লিখবো হচ্ছে আমি হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার। আচ্ছা, এই হ্যাড বেটারটা মোটামুটি দেখবে একটা পরামর্শ অর্থ প্রকাশ করে, একটা পরামর্শ দিচ্ছে। ধরো তুমি তোমার হচ্ছে ঠান্ডা লাগছে, তখন আমি তোমাকে কি কি বলবো, ইউ হ্যাড বেটার সি আ ডক্টর। বাট আমি কিন্তু তোমাকে বলবো না যে ইউ হ্যাভ টু সি এ ডক্টর, মানে কি তুমি কি সারা জীবন ডক্টরের কাছে যাবা, না, তোমার যখন অসুখ হবে তুমি তখনই ডক্টরের কাছে যাবা। মানে এই হ্যাড বেটারটা আমি ইউজ করবো ঠিক মানে বিশেষ বিশেষ কিছু মুহূর্তের ক্ষেত্রে। আর হ্যাভ টু বা হ্যাজ টু সবসময় করণীয় বা সর্বদা করণীয় অর্থে আমি প্রকাশ করবো। আর উড রেদারটা দেখো, উড রেদারটা খুবই ইজি, এরপরে সচরাচর একটা ভার্ব ভি ওয়ান থাকে, এবং উড রেদারের এই পাশে একটা দেন থাকবে, দেখবে মানে বাক্যে একটা দেন থাকলে আমি হচ্ছে উড রেদার প্রকাশ করতে পারবো। দেখো এই তিনটার ক্ষেত্রে, হ্যাড বেটারের ক্ষেত্রে, হ্যাভ টু হ্যাজ টুর ক্ষেত্রে, উড রেদারের ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রেই পরবর্তীতে ভি ওয়ান থাকে, ঠিক আছে। তাহলে পার্থক্যটা কি, হ্যাড বেটার হচ্ছে বিশেষ করণীয় মুহূর্তে আমি প্রকাশ করব, বা যেটা সবসময় আমার করতে হয় না, বাট এটা পরামর্শ কেন্দ্রিক। হ্যাভ টু হ্যাজ টু হচ্ছে যেটা সবসময় বা চিরকালীন, যেটা আমাদের সবসময় করতে হবে। আর উড রেদারটা হচ্ছে বরং ভালো এরকম অর্থে, বরং ভালো এরকম অর্থে প্রকাশ করে, এবং পরবর্তীতে অবশ্যই একটা দেখবা দেন পাবা কিভাবে। ধরো যে বললাম যে আমরা খুব ইজি একটা বাক্য পরিচার সময় ড্যাশ ডাই দেন
বেগ, তাই না? দেখো এই পাশে একটা দেন আছে, ডাইটা হচ্ছে কি V1। তাহলে যখন আমি দেখবো সেন্টেন্স এরকম দেন আছে, তখন আমি চোখ কান নাক বন্ধ করে উড রেদার দিই। ঠিক আছে, উড রেদার দিই। এবার আসি একটু অপশন, একটু আমরা প্র্যাকটিস করি তিনটা জিনিস কোথায় আছে। আচ্ছা, দেখো এখানে দেখো হ্যাড বেটারও আছে, হ্যাভ টু আছে। দেখো আমি কোথায় ইউজ করতে পারবো হ্যাড বেটার আর হ্যাভ টুটা, আগে আমি খুঁজে বের করবো কোথায় হচ্ছে V1 আছে। দেখো দেখো এখানেও V1 আছে, ড্যাশ টেক, এখানেও V1 আছে। আর দেখো এখানে দেখো এই পাশে আমার কি আছে, দেন আছে। তাহলে দেন থাকলে আমি কি ইউজ করব, উটরেদার। would উড rather। রেদার। আর এখানে দেখো ডিফরেস্টেশন ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপস এগেইনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। দেখো এই যে ট্রিজ কাট ডাউন যে আমাদেরকে ইয়ে করতে হবে, এইটা একটা V1 গেল। আরেকটা V1 আমরা খুঁজে বের করো তো, আরেকটা V1 কোথায় আছে দেখো। আচ্ছা, এইটা তাই না? দেখো বাই। আর কোনো V1 আছে কোথাও? না। না। আর কোনো V1 নাই। তাহলে দেখো আমার হ্যাড বেটারও আছে অপশনে, আমার হ্যাভ টু আছে অপশনে। এবং তুমি দুইটা সেন্টেন্স একটু পড়ো, পড়ার পর দেখো তোমার কাছে কোনটা সবসময় করণীয় মনে হচ্ছে আর কোনটা বিশেষ মুহূর্তে করণীয় মনে হচ্ছে। দুইটা সেন্টেন্স একটু পড়ো তোমরা, I নাম্বারটাও পড়ো, আবার B নাম্বারটাও পড়ো। আই নাম্বারটা হচ্ছে বিশেষ মুহূর্তে, আর হ্যাঁ, হচ্ছে কারণ কি, রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি, ইট ইজ ওল্ড ইনাফ, শি ড্যাশ বাই এ নিউ কার। মানে নিউ ড্রেস, মানে আমরা যখন, আমরা তো ড্রেস তো সবসময় কিনবো না, যখন আমার পুরাতন হয়ে যাবে, ডার্টি হয়ে যাবে, তখনই তো ড্রেস কিনবো, তাই না? তখন এখানে হচ্ছে একটা বিশেষ মুহূর্তে তাকে কিনতে বলতেছে, একটা পরামর্শ দিচ্ছে। আর এই সেন্টেন্সে এই নাম্বারটা লক্ষ্য করো, যে ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, ড্যাশ টেক ইমিডিয়েট, মানে কি এইটা আমাদের আসলে সবসময় করতে হবে। আমার কথা বুঝতে দুটা পার্থক্য বুঝতে পারছো হয়তো, এটা হবে হ্যাভ টু আর এটা হবে আমার কি, হ্যাড বেটার, had তাই না? better। আরো কোনো কনফিউশন থাকলে বলবা কিন্তু কমেন্টে। আচ্ছা, তাহলে দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, এই তিনটা পার্থক্য তোমরা আহ, যে যে একজন বলবা হ্যাভ টু এর পার্থক্য, একজন বলবা হ্যাজ টু এর, হ্যাড বেটার এর পার্থক্য। আচ্ছা, তাসনিমারা তুমি হচ্ছে হ্যাড বেটারের সাথে হ্যাজ টু এর পার্থক্যটা একটু বলো তো আমাকে। had better বসবে যখন বিশেষ কোনো মুহূর্তে প্রয়োজন বা কোনো পরামর্শ বোঝাতে had better হবে। আর হ্যাঁ, have to বা has to এটা সেরকম তোমারটা একটু বেঁধে গেছে, বেঁধে খুবই গেছে। প্রয়োজন এরকম অর্থে। বুঝতে পারছো? আচ্ছা শামিম বলো তো। ভাইয়া হচ্ছে হ্যাভ টু হচ্ছে সবসময় যেটা করণীয় আর কি করতে হবে, আর হচ্ছে আহ পরেরটা হচ্ছে আপনার হচ্ছে বিশেষ মুহূর্তে করণীয় আর কি। আচ্ছা, গুড। আমি আশা করি বুঝতে পারছি। আর উড রাদারটা আমি ইউজ করবো কখন, যখন দেখবো আমরা এটা দেন আছে খুব ইজিলি, এবং এই তিনটার ক্ষেত্রে দেখবা পরবর্তীতে V1 বসে। এই তিনটার ক্ষেত্রেই V1 বসে, তার মানে বাক্যে যখন তুমি V1 পাবা, তখন এই তিনটার কথা আগে মাথায় নিয়ে আসবা, দেন দেখবা কোনটার সাথে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো পরবর্তী জিনিসটাতে আমরা যাব, লেস্ট, অ্যাজ সুন অ্যাজ, আর হচ্ছে ইট দেয়ার। আচ্ছা, লেস্টের কথা আগে আসে। লেস্ট মানে হচ্ছে আমরা মাঝে মাঝে বলি পাছে লোকে কিছু বলে, তাই না, এরকম বিষয়টা। আহ ধরো লেস্টের ক্ষেত্রে খুব ইজি একটা বিষয় হচ্ছে, প্রথমে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার, লাইক ধরো যে ইউ, মানে একটা সাবজেক্ট, গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকবে, দেন শুড, SHOUL, শুড প্লাস V1 থাকতে পারে, অথবা মাইট প্লাস V1, দুইটাই থাকতে পারে, মাইট প্লাস V1। তুমি যখন দেখবে একটা গ্যাপের পরে সাবজেক্ট শুড প্লাস V1 আছে অথবা মাইট প্লাস V1 আছে, তাহলে ওই গ্যাপটাতে তুমি ইউজ করবা হচ্ছে লেস্ট। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট ড্যাশ ইউ মাইট মিস দা ট্রেন, ওয়াক ফাস্ট ড্যাশ ইউ মাইট মিস দ্য ট্রেন। দেখো এখানে আমার গ্যাপ আছে, গ্যাপের পরে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে দেখো আমার মাইট প্লাস V1 আছে। যখন গ্যাপের পরে সাবজেক্ট মাইট প্লাস V1 পাবো অথবা শুড প্লাস V1 পাবো, এখানে আমি ইউজ করবো হচ্ছে লিস্ট। লিস্টটা কি অর্থ প্রকাশ করে, প্রকাশ হচ্ছে তুমি যদি এই কাজটা না করো, তুমি যদি দ্রুত না দৌড়াও, তাহলে তুমি ট্রেনটা মিস করবা। আবার ধরো যে ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, তুমি যদি এই পাশের কাজটা না করো ওই পাশের কাজটা ঘটে যাবে, এরকম একটা অর্থ প্রকাশ পাবে। তো তোমরা এইভাবে মনে রাখবা, গ্যাপ আছে, গ্যাপের পরে আমার মাইট প্লাস V1 আছে কিনা, অথবা শুড প্লাস V1 আছে কিনা, এভাবে মনে রাখতে পারো। তাহলে আমরা লেস্টের একটা প্র্যাকটিস আমরা দেখি। এখানে কি লেস্ট আছে? এখানে লেস্ট নাই।
আচ্ছা দেখ এখানে লিস্ট আছে, একটু অপশন গুলো পড়ে দেখো কোথায় লিস্টের এই নিয়মটা আমি অ্যাপ্লাই করতে পারি, দেখো তো। ভাইয়া জি নাম্বার। স্যার, জি নাম্বার। জি নাম্বার। হ্যাঁ, মাইট আছে। মাইট আছে, গুড। এই যে গ্যাপ, গ্যাপের পর একটা সাবজেক্ট দা বিয়ার, এবার মাইট প্লাস ভি ওয়ান আছে, তার মানে এখানে আমি হচ্ছে লিস্ট ইউজ করব। অনেক সময় শুডও থাকতে পারে, শুটটাই বেশি থাকে মাইট কম থাকে, তো তোমরা দুইটাই মনে রাখো। তাহলে এভাবে আমরা লেস্টের ব্যবহারটা খুব ইজিলি শিখে গেলাম। এরপরে আসো ইট, দেয়া। আচ্ছা এগুলাকে বলা হয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি, মানে এগুলা বসবে হচ্ছে বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে। আচ্ছা বাক্যের শুরুতে বসবে, এবং যেহেতু বাক্যের শুরুতে একটা গ্যাপ থাকবে, পরবর্তীতে অবশ্যই একটা সচরাচর ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে, পার্সোনাল বিষয়। তো বিষয়টা হচ্ছে ইটা আমি কখন ইউজ করবো বাক্যের শুরুতে, আচ্ছা দেয়ার কখন ইউজ করবো। দেখো পার্থক্য হচ্ছে দুইটা, এর আগেও কিন্তু ইট আমরা একটা জিনিস ব্যক্তিবাচক। পড়েছি যে বাক্যের শুরুতে আমরা এর আগেও একটা জিনিস পড়েছি হচ্ছে হোয়াটস ইট লাইক এর ক্ষেত্রে যে ভার প্লাস আইএনজি দ্বারা শুরু হইতে পারে, আবার উড ইউ মাইন্ড এর ক্ষেত্রেও ভার প্লাস আইএনজি দ্বারা শুরু হচ্ছে, তাই না? ঠিক একই ভাবে বাক্যের শুরুতে যখন তুমি পরবর্তীতে মূল ভার্ব পাবা, মানে আইএনজি যুক্ত না, তখন আমি হয় ইট ব্যবহার করতে হবে অথবা দেয়ার ব্যবহার করতে হবে। ইট আমি কখন ব্যবহার করব? ইট ব্যবহার করব যখন দেখবা কোনো সময় বোঝাচ্ছে, ঠিক আছে, অথবা আর দেয়ারটা ব্যবহার করবো বেসিক্যালি, দেয়ারটা হচ্ছে স্থান বোঝায়। সেন্টেন্সটা পড়ার পরে তোমার যদি মনে হয় স্থান বোঝাচ্ছে তখন আমি দেয়ার ব্যবহার করব, যখন মনে করবো যে সময় বোঝাচ্ছে তখন আমি ইট ব্যবহার করব, বুঝছো? আর দেখবা ইটের পরে সবসময় ভার্বটা মোটামুটি সিঙ্গুলার বসে, আর দেয়ারের ক্ষেত্রে ভার্বটা আসলে সিঙ্গুলার প্লুরাল দুটাই বসতে পারে। ধরো আমি একটা অপশনের দিকে যাই, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমি ইট দেয়ার, ইটের নিয়ম এখানে আছে, দেখো। আচ্ছা ইটটা বসবে বাক্যের শুরুতে, আগে দেখো কোথায় একদম বাক্যের শুরুতে গ্যাপ আছে কয়টা জায়গাতে। ই নাম্বারে। আচ্ছা দেখো ই নাম্বারটাতেও আছে, আবার দেখো এফ নাম্বারটাতেও আছে, আছে না বাক্যের শুরুতে, এই যে জি দুইটা এক জায়গাতে নাম্বার। আছে। আছে, জি আছে। তাহলে দেখো আমি কি বলেছি, ইট এবং দেয়ারের পরে কি থাকবে, আমার ভার্ব থাকবে একটা। দেখো ই নাম্বারটাতে কি কোনো ভার্ব আছে? জি। না। মাদার আছে, তার মানে এটা এখানে আমি ইট না, দেয়ার আমার সাবজেক্ট। বসবে, সাবজেক্ট আছে। এখানে দেখো আরেকটা আমরা কোথায় দেখলাম হচ্ছে এফ নাম্বারটাতে, দেখো এখানে আমার একটা ভার্ব এফ। আছে, তাই টুক। আচ্ছা সেন্টেন্সটা পড়ো, ড্যাশ টুক আ লং টাইম এন্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি। আচ্ছা দেখো এখানে একটা সময় বোঝাচ্ছে না, ড্যাশ টুক এ লং টাইম, জি। সময় বোঝাচ্ছে, যখন সময় বোঝাবে তখন আমরা ইট দিব, জি। বুঝছো? যখন সময় বুঝাবে তখন আমি একদম ইন্ট্রোডাক্টরি পার্টটাতে ইট দিব। যদি স্থান বুঝাইতো তখন আমি দেয়ার দিতে পারতাম। দেখি দেয়ারের নিয়ম আমরা কোথাও পাই কিনা। আহ দেয়ারের নিয়ম মেবি এদিকে আচ্ছা এখানে দেয়ারের নিয়ম আছে, এখানে অপশনটাতে আগে খুঁজে বের করো, মানে কোথায় একদম বাক্যের শুরুতে গ্যাপ আছে এবং গ্যাপের পরে একটা ভার্ব আছে। আই নাম্বার, দেয়ার লং এগো দেয়ার লিভড এ মাইটি ওয়ারিয়র। লিভ ডে মাইরর, আচ্ছা গুড। দেখো এখানে বাক্যের শুরুতে একটা গ্যাপ আছে, পরবর্তীতে একটা ভার্ব আছে। এখন দেখো এখানে সময় বোঝাচ্ছে নাকি স্থান বোঝাচ্ছে? ড্যাশ লিভ ডে মাইটি ওয়ারিয়র নেম কুবলা খান, মানে বুঝাচ্ছে কি যে এখানে একটা মাইটি ওয়ারিয়র বাস করতো, আমি একটা স্থান বুঝাচ্ছে। আমরা যখন এরকম স্থান বুঝাবে তখন আমি কি দিব? দেয়ার। দেয়ার দিব। তাহলে ইটার দেয়ারের পার্থক্য বলো তো দেয়ার। শামিম। ইট আর হচ্ছে দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইয়া আর কি। আহ এগুলো হচ্ছে সময় বোঝালে বসবে ইট, আর হচ্ছে স্থান বোঝালে বসবে হচ্ছে দেয়ার। আর দেয়ার, এদের পরে হচ্ছে ভাত থাকবে। এর ব্যাপারে সবসময় ভার থাকবে, তার মানে কি আমি এটা কিভাবে খুঁজে বের করব যে এটা সময় বোঝাবে আর কি। হ্যাঁ, আমি দেয়ার ই বসবে জায়গা। কিনা দেয়ার বসবে কিনা এটা আমি কিভাবে খুঁজে বের করবো? বের করবো হচ্ছে দেখবো কোথায় বাক্যের শুরুতে গ্যাপ আছে এবং গ্যাপের পরে একটা ভার্ব আছে। কিন্তু গ্যাপের পরে যদি আমার আইএনজি যুক্ত ফর্ম থাকতো তাহলে আমি কি লিখতাম? আমি কি ইট দেয়ার ইউজ করতে পারতাম? ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড না। হইতে পারতো, অথবা হোয়াটস ইট লাইক হোয়াটস ইট ওইগুলো হইতে লাইক। পারতো। হ্যাঁ, মানে হোয়াটস ইট লাইক উড ইউ মাইন্ড ওইগুলো হইতে পারতো। তখন হচ্ছে হোয়াটস ইট লাইক আর উড ইউ মাইন্ডের পার্থক্য ভেদে তখন আমরা সেটা ইউজ করতাম। আচ্ছা গুড। তারপরে আমরা পরবর্তীটাতে যাই, অ্যাজ সুন এস এর যে নিয়মটা খুব ইজি। অ্যাজ সুন এস এটা ব্যবহার করবা হচ্ছে দেখবা এ যদি কোনো একটা গ্যাপে উভয় পাশে সেম, মানে এই পাশে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিটই থাকবে। এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এই পাশেও আমার পাস্ট দুপাশে ইনডিফিনিটই একই থাকবে, হবে। একই হবে। মানে কি অ্যাজ সুন অ্যাজটা আমি এমন ক্ষেত্রে বসাবো যখন দেখবো উভয় পাশে সেম টেন্স রয়েছে, উভয় পাশে, উভয় পাশে সেম টেন্স, এটা হচ্ছে একটা নিয়ম থাকে। আরেকটা নিয়ম হচ্ছে যত দ্রুত, এই অর্থে প্রকাশ করে, যত অর্থে।
দুইটা অর্থ। ধরো বললাম যে ডু দ্য ওয়ার্ক ড্যাশ পসিবল। দেখো এইটা কিন্তু আমাদের মুখ দিয়ে উচ্চারণ করার সময় এমনি চলেছে, ডু দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত দ্রুত, ঠিক আছে। এই যত দ্রুত, এই দুইটা অর্থ প্রকাশ করে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। বিষয়টা কি, আমি যখন দেখবো একটা গ্যাপের উভয় পাশে সেম টেন্স রয়েছে, তখন আমি অ্যাজ সুন অ্যাজ ইউজ করবো। আর একটা বিষয়, যখন দেখবো যত দ্রুত অর্থ প্রকাশ পাচ্ছে, তখন আমি অ্যাজ সুন অ্যাজ ইউজ করবো। এবার আমরা একটু দেখো অপশনে দেখি কোথায় অ্যাজ সুন অ্যাজ, এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ আছে, তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজ আমি কোথায় ইউজ করতে পারি। এফ নাম্বার। এফ নাম্বারটাতে, এফ নাম্বার তো অলরেডি ইট ইউজ করছোই। স্যার আই নাম্বার। নাম্বার আই। আচ্ছা, এই আই আই নাম্বারটা তো অলরেডি হ্যাড বেটার ইউজ করছো। ও as soon as mother heard the news she cried গুড, loudly. গুড। দেখো এই পাশে দেখো দুইটা সেন্টেন্স দেখো, হার্ড এটা কি ভি টু, তাই না, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখো এই পাশে শি ক্রাইড লাউডলি, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে কি উভয় পাশে আমার একই টেন্স রয়েছে। তাহলে এখানে আমি ইউজ করবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। তোমরা হয়তো বুঝতে পারো না কি জন্য, যে আমি হচ্ছে ওইখানে মাঝখানে দিয়েছি। অ্যাজ সুন অ্যাজটা আসলে বাক্যের শুরুতেও বসতে পারে। মেইনলি ও কি করবে, দুইটা টেন্সকে যুক্ত করবে, বাক্যের শুরুতেও বসতে পারে, মাঝে বসতে পারে, দুই জায়গাতেই বসতে পারে। দেখো ও কিন্তু এখানে দুইটা টেন্সকে যুক্ত করছে কমা দিয়ে। যদি এখানে ফুল স্টপ থাকতো, তার মানে কি তখন তো একটা বাক্যই হয়ে যেত, আর যুক্ত করার প্রশ্ন আসতেছে না। আমি অ্যাজ সুন অ্যাজ দেখি, আরো একটা দেখি। আমাদের অ্যাজ সুন অ্যাজ কি এখানে আছে? এখানে অ্যাজ সুন অ্যাজ নাই। আচ্ছা, এখানেও অ্যাজ সুন অ্যাজ পাচ্ছি না আমরা। এখানে অ্যাজ সুন অ্যাজ আছে। এখানে একটু খুঁজে বের করো তো কোথায় দুইটা টেন্সকে যুক্ত করছে। অপশনগুলো একটু পড়ো, পড়ে খুঁজে বের করো। এফ নাম্বার। এফ নাম্বার, শিওর? একটু ওয়েট, দেখতেছি, দেখা যায় না। গুড। এখানে তো একটা অংশই আছে। দেখো আই সি মাই ফাদার কামিং, এখানে যদি একটা কমা হবে, বুঝছো, মাই হার্ট ফিলস আপ উইথ জয়, এটা হচ্ছে আর একটা অংশ, মানে দুইটা বাক্য। এটা কমা দিতে হয়তো ভুল হয়েছে, এখানে হচ্ছে দুইটা অংশ। আই সি মাই ফাদার কামিং, মাই ফাদার, সরি, মাই হার্ট ফিলস আপ উইথ জয়, আমি যখনই আমার বাবাকে আসতে দেখলাম, আমার হৃদয় আনন্দে ভরপুর হলো। তো এখানেও আমি দেখো একই প্রকার টেন্স আছে, এখানেও প্রেজেন্ট টেন্স আছে, এখানেও আমার প্রেজেন্ট টেন্সই আছে। তাহলে এই জন্য আমি এখানে ইউজ করবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। বুঝছো? জি স্যার। আচ্ছা, তবে দেখো বাকিগুলাতে দেখো সবগুলাতে একটা করেই বাক্য আছে, একমাত্র দেখো এখানে সে দুইটা ভার্ব, ফাইনাইট ভার্বটা যুক্ত করছে। তাহলে এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর নিয়মটা আমাদের গেল। তাহলে পরবর্তীতে আমরা দেখব, মোটামুটি এই কয়েকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট ছিল। এর পাশাপাশি আমাদের নো সুনার হ্যাড এর নিয়ম তোমরা পড়ছো? নো সুনার হ্যাঁ, হ্যাড আমরা কিন্তু অনেক ছোটবেলা থেকে পড়ি, নো সুনার হ্যাড। উইশ নো আস্তে সুনার আস্তে না। হ্যাডটা কিভাবে ব্যবহার করব? যখন আমি দেখবো যে নো সুনার হ্যাড, ধরো একটা সেন্টেন্সই লিখলাম নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড আই, নো সুনার হ্যাড আই, ধরো যে ইন্টার্ড দ্য রুম, আচ্ছা, দা স্টুডেন্ট, ধরো আমি একটা টিচার, স্টুডেন্ট স্টুড আপ। আচ্ছা, এখানে দেখো গ্যাপটা আমার কোথায় থাকবে, দেখ গ্যাপটা থাকবে একদম শুরুতে, এইখানটাতে থাকবে আমার গ্যাপ। তাহলে দেখো আমি খুব ইজিলি কিভাবে মনে রাখতে পারি। আচ্ছা, নো সুনার হ্যাড, আমি যখন দেখবো নো সুনার হ্যাড এর ক্ষেত্রে কিন্তু কমা বসে না, এই যে একটা ভুল লিখলাম, তোমরা কিন্তু কেউ ধরাই দিলা না, ঠিক আছে। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড এর ক্ষেত্রে কি বসে, এখানে একটা দেন বসে, দেন। তাহলে দেখো উড রেদার এর সাথে নো সুনার হ্যাড এর পার্থক্যটা কি। দেখবো উড রেদার এর ক্ষেত্রে ইজিলি মনে রাখো যে উড রেদার এর ক্ষেত্রেও দেন বসে, উড রেদার এর ক্ষেত্রেও দেন বসে, আবার নো সুনার হ্যাড এর ক্ষেত্রেও একটা দেন বসে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে উড রেদার এর এরপর একটা ভি ওয়ান বসে, দেন দেন বসে, তারপরে দেনের পরেও আবার ভি ওয়ান বসে। এইখানে দেখো দেনের এই পাশে একটা সেন্টেন্স আছে, আবার এই পাশেও দেখো একটা ফুল সেন্টেন্স আছে, আছে না? হ্যাঁ। জি স্যার। তাহলে পার্থক্যটা লক্ষ্য করো যে, ধরো আমি একটা
মানে প্রশ্নে দেন দেখলাম, এখন আমি উড রাদার বসাবো নাকি হচ্ছে নো সুনার হ্যাড বসাবো, কিভাবে বুঝবো? দেনের ক্ষেত্রে যখন দেখবো উভয় পাশে আমার V1 বসতেছে, তখন আমি দিব হচ্ছে উড রাদার। যখন আমি দেখবো দেনের উভয় পাশে দুইটা সেন্টেন্স আছে, যে টেন্সেই থাকুক না কেন, যদি সেন্টেন্স থাকে তাহলে তখন আমি দিব হচ্ছে নো সুনার হ্যাড। পার্থক্যটা বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা একটা প্র্যাকটিস করি। আসো, নো সুনার হ্যাড এই অপশনে নাই, এইখানে আছে। স্যার, এখানে দেখো তো কোথায় নো সুনার হ্যাড তুমি ব্যবহার করতে পারবা। আগে দেখো কোন অপশনে দেন আছে, মানে নো সুনার হ্যাড বসবা, বসাবা মানেই দেন থাকে। যে নাম্বার। সি নাম্বারে কি দেন আছে? যে যে, আছে ভাই। এই যে যে নাম্বার, হ্যাঁ। তো দেখো এখানে দেন আছে, এবং দেখো এখন দেখো দেন থাকলে মানে আমার মাথায় দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে উড রাদার নাকি নো সুনার হ্যাড। উড রাদারের ক্ষেত্রে তো আমার দুই পাশে ভার্ব লাগবে, কিন্তু দেখো এখানে দেনের পরে কি ভার্ব আছে না সাবজেক্ট সহ একটা সেন্টেন্স আছে? সাবজেক্ট সহ আছে। সেন্টেন্স। সেন্টেন্স আছে, তাই না? কারণ যখন দেখবো দেনের পরে সাবজেক্ট সহ একটা সেন্টেন্স আছে, আবার দেখো এখানেও একটা সেন্টেন্স আছে, তার মানে এখানে আমার হচ্ছে নো সুনার হ্যাড, সুনার হ্যাড। ঠিক আছে, আচ্ছা। দেন এখানে দেখো তো কোথায় তুমি উড ইউ মাইন্ড ব্যবহার করবা। উড এ ইউ নাম্বার। মাইন্ডের নিয়ম মনে আছে? এ নাম্বার। এ নাম্বারে। এই নাম্বারটা গুড, ওপেনিং দ্য ডোর মানে ভার্ব প্লাস আইএনজি, উড ইউ মাইন্ডের সাথে যাবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজিটা। দেন আমরা আর কিছু দু একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ধরো ইউজ টু। ইউজ টু মানে কি বোঝায় জানো? অতীত অভ্যস্ত। অভ্যাস। এরপরে দেখবে একটা V1 বসে, আই ইউজ টু ডু দা ওয়ার্ক, আই ইউজ টু গোয়িং দেয়ার, মানে কি আমি আগে ওইখানে নিয়মিত যেতাম। মানে অতীতের একটা অভ্যাস বোঝাতে এই ইউজ টু শব্দটা আমরা ব্যবহার করে থাকি। আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে মানে তোমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ছো না? হ্যাঁ, পড়ছিলাম। কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত ক্লজ, যেটা ইফ, ইফ অনেক সময় দেখবা ইফটাও আসতে পারে। তো এটা খুব ইজিলি মনে রাখতে পারো যে আমরা তো কন্ডিশনাল সেন্টেন্স কয়টা পড়ছি, তিনটা না ছয়টা? তিনটা। তিনটা, কি কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, সরি, চারটা মনে হয় সব মিলে। হ্যাঁ, চারটা। জিরো কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওইগুলোর নিয়মটা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ইফটা বসে। যখন দেখবা তোমার এই পাশে হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, ওই পাশে যদি আমার ফিউচার মানে উইল প্লাস V1 থাকে, মানে কি এখানে একটা ইফ বসবে। আরো কোথায় ইফ বসতে পারে, এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে এবং অপর পাশে যদি উড প্লাস V1 থাকে, তাই না, সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী, তখন আমরা ইফ বসাবো। বা থার্ড কন্ডিশনের নিয়মও যেখানে মানে অ্যাপ্লাই হবে, সেখানে আমরা ইফ বসাবো। তাহলে এই যে যে কয়েকটা বিষয় আমরা শিখলাম, ম্যাক্সিমাম এই কয়েকটা বিষয়ের উপরই তোমার আসবে। এর বাইরে আরেকটা জিনিস আসতে পারে হচ্ছে ইন কেস। তোমরা সবগুলো আলাদা আলাদা ভাবে খাতায় নোট করো, বুঝছো? ইন কেস দেখো, ইন কেস হচ্ছে কি কোন অর্থে প্রকাশ করে, মানে মেবি অর্থে প্রকাশ, সম্ভাবনা। সম্ভাবনা অর্থে, গুড, মেবি বা সম্ভাবনা অর্থে প্রকাশ করে। সম্ভাবনা, সম্ভাবনা। ধরো বাইরে বৃষ্টি হচ্ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে না তো, ধরো আকাশটা খুব মেঘলা, তো তোমার মা তোমাকে বললো যে ছাতাটা নিয়ে যাও, বৃষ্টি হইতে পারে, হচ্ছে না, এখনো হইতে পারে। সেন্টেন্সটা এরকম যে ইট ইজ ক্লাউডি, ঠিক আছে, খুবই মেঘাচ্ছন্ন, মানে দ্য আউটসাইড পরে থাকলো যে টেক আমব্রেলা, আমব্রেলা ড্যাশ ইট রেইনস, নাকি? এটা হচ্ছে ইটস ক্লাউডি মানে এটা খুবই মেঘাচ্ছন্ন, টেক আমব্রেলা মানে মানে ছাতা নাও, ড্যাশ ইট রেইনস মানে কি ইন কেস ইট রেইনস, মানে রেইনের সম্ভাবনা অর্থে আমি এভাবে লিখবো হচ্ছে ইন কেস ইট রেইনস। অথবা ধরো মাঝে মাঝে তোমার বন্ধুরা তোমাকে বললো যে আমার ফোন নাম্বারটা তুই লিখে নে, তুই ভুলে যাইতে পারিস, মানে কি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এই সম্ভাবনা অর্থে আমি ইন কেস ইউজ করবো কিভাবে? ধরো যে বললাম যে রাইট ডাউন, রাইট ডাউন দ্য নাম্বার অথবা ফোন নাম্বার, রাইট ডাউন দ্য ফোন নাম্বার ড্যাশ ইউ ফরগট, ঠিক আছে, ড্যাশ ইউ ফরগট। ওকে, এখানেও কি একটা সম্ভাবনা অর্থ প্রকাশ করতেছে না যে আমার ফোন নাম্বারটা তুমি লিখে নাও, তুমি ভুলে যাইতে পারো বা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি কি এখানে লিখবো হচ্ছে কি ইন কেস ইন ইউ কেস। ফরগট, মানে এগুলো একটু অর্থ দেখবা আর কি। আর বাকিগুলো তুমি যদি ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে পারো খুব ইজিলি অ্যান্সার করতে পারো। এর বাইরে যদি আরো কিছু থাকে আমরা আগামীকালকের ক্লাসে এটা হচ্ছে প্র্যাকটিস করবো, ঠিক আছে? এর ভিতর আজকে যা যা পড়াইলাম এর ভিতর কোনো পার্থক্য কারো আছে কিনা একটু বলবা, মানে কারো কোনো মানে সমস্যা আছে কিনা, আনমিউট করে অথবা কমেন্ট বক্সে জানাইতে পারো।
স্যার হার্ডলি কখন বসে? আচ্ছা, হার্ডলি। নোসলার হেডের মতোই মনে হয়, না না হার্ডলি না। হেড। এটা তো নেগেটিভ শব্দ। আচ্ছা, হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ শব্দ, এটাও তুমি অর্থ দেখবে। হার্ডলি মানে কি? কথা। কদাচিৎ। কদাচিৎ। যখন যেখানে প্রকাশ পাবে, মানে কদাচিৎ অর্থ প্রকাশ পাচ্ছে, তখন হচ্ছে এই হার্ডলি ইউজ করবা। হার্ডলি খুব একটা কিন্তু আসেও না, দেখবে এই জিনিসগুলো একটু বেশি আসে। লাইক আই হার্ডলি গো দেয়ার মানে কি? আমি কদাচিৎ সেখানে যাই। তার মানে আমাকে হচ্ছে ওই মানে কনটেক্সটটা বুঝতে হবে যে সেখানে আসলে কদাচিৎ অর্থ প্রকাশ পাচ্ছে কিনা। আমরা দেখি এখানে কি কোনো হার্ডলি আছে? আচ্ছা, এখানেও দেখো কোনো হার্ডলি নাই, এখানেও কোনো হার্ডলি নাই। আলটিমেটলি হার্ডলি আসেই না খুব বেশি, বুঝছো? তুমি এমন একটা প্রশ্ন করলে খুব একটা আসে না। দেখ দেখাই যায় না তেমন। হ্যাঁ, মানে ওটা হচ্ছে কনটেক্সটটা বোঝার চেষ্টা করবে যে কদাচিৎ বোঝাচ্ছে কি, মানে আগের দুইটা বাক্য পড়ে বোঝার চেষ্টা করবে, বুঝছো? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস অনেক সময় আমাদের আসে, সেটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এই জিনিসটা অনেক সময় আসে, দেখবা। ধরো একটা নতুন স্লাইড নেই আমি। ইট ইজ ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ঠিক আছে, হাই হাই টাইম। এগুলো আমি কখন বসাবো? যখন দেখবো একটা গ্যাপের পরে, অর্থাৎ একটা গ্যাপের পরে সাবজেক্ট দিয়ে ভি টু আছে, তখন আমি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাবো। মানে হচ্ছে ইট ইজ টাইম অর্থটা এটা প্রকাশ করে যে এখনই উপযুক্ত সময়, উপযুক্ত সময়। এই অর্থে হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্রকাশ করে। আমি দেখবো একটা গ্যাপের পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভি টু আছে কোথায়। আমি দেখি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের প্র্যাকটিসটা এখানে আছে কি? দেখো এখানে আছে, এখানে আছে। তখন দেখো একটা গ্যাপের পরে সাবজেক্টের পরে ভি টু আছে কিনা, দেখো তো কোথায় আছে। স্যার এফ নাম্বারে আছে। এফ নাম্বারে দেখো, গ্যাপের পরে সাবজেক্ট দেন একটা ভি টু। তাহলে এখানে লিখবো কি ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম, এটা যাবে হচ্ছে এফ নাম্বারটা। ঠিক আছে, তো এইভাবে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারো। ইট ইজ হাই টাইম গেল, মোটামুটি দেখবে এই কয়েকটা বিষয়ের উপরে আসবে। তো তোমাদের কাজ হচ্ছে বিগত 5 বছরের, বিগত 5 বছর তো না, বিগত অ্যাটলিস্ট 3 বছরের বোর্ড প্রশ্ন, 3 বছরের বোর্ড প্রশ্ন সলভ করবো বাসায় বসে, খুবই ইজি এগুলা সলভ করবা। যত সমস্যা হবে কালকের ক্লাসে অবশ্যই জানাবে, এবং কালকের ক্লাসটা হবে হচ্ছে সমাধান ক্লাস। আচ্ছা, তোমাদের যত সমস্যা থাকবে সেই সমস্যার সমাধান ক্লাস প্লাস আমরা এখানে আরো 10 থেকে 12টা সেট প্র্যাকটিস করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম নাই? ভাইয়া স্যার ইজ ওই যে হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াট এরকম আর একটা ফ্রেজ আছে, দুই পাশে একই থাকে, গ্যাপ থাকে, এটা একটু বুঝি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বোঝাতে চাচ্ছি, দেখো তুমি বোঝাতে চাচ্ছ হচ্ছে এইটা। ধরো আমি দুটো সেন্টেন্স লিখলাম যে যে ইওর ড্যাশ ইওর মাদার, এটা একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স হচ্ছে ড্যাশ কাউ। দেখো এখানে এটাও একটা বিষয়, এটাও একটা বিষয়। এখানে অপশন হচ্ছে দুইটা থাকলো। ধরো আমি লিখলাম হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এইটা একটা থাকে যেটা আমরা পড়েছি। আরেকটা থাকে হচ্ছে হোয়াটস ডট ডট লাইক। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে দুটা জিনিস লক্ষ্য করি। এখানে ইওর মাদার না থেকে তোমার থাকতে পারে হচ্ছে আহ একটা ইনভিজিবল কোন একটা বিষয় দেখাও তো। আচ্ছা, ধরলাম ইওর মাদারই ধরলাম, চাইল্ডহুড ভাইয়া। ইওর মাদার। দেখো আমি হচ্ছে হোয়াট ডাজ লুক লাইকটা বসাবো হচ্ছে কোন একটা ভিজিবল জিনিসকে যখন প্রকাশ করবে হচ্ছে দেখতে কেমন। ঠিক আছে, যখন প্রকাশ করবে হচ্ছে দেখতে কেমন। আরেকটা বিষয় হচ্ছে যখন দেখবো হোয়াটস লাইক কোনটা, এই পাশেও দেখবো দুইটা ডটই থাকে, তো এটা ব্যবহার করব হচ্ছে মানে আসলে তার মানে সৌন্দর্য হইতে পারে বা সততা হইতে পারে। মেন বিষয়টা হচ্ছে যে অনুভূতি, অনুভূতি। অথবা ধরো যে সে কেমন, মানে দেখতে কেমন না, মানে তার আচার আচরণ কেমন। দুটো পার্থক্য দেখো, হোয়াট ডাজ লুক লাইকটা হচ্ছে মানে দেখতে কেমন, মানে একটা গরু দেখতে কেমন, একটা ডাইনাসোর দেখতে কেমন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তোমার বাবা কেমন, মানে দেখতে কেমন সেটা না, তোমার আচার আচরণ বা বিহেভিয়ার, তার সততা, এই জিনিসগুলো প্রকাশ করে। আমি যে দুটা সেন্টেন্স লিখলাম, দেখো তো কোনটাতে দেখতে কেমন অর্থটা প্রকাশ পায়। দুটাই দিবে ভাইয়া। 2 নম্বরটাতে। তারপরে এখানে আমি লিখবো হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক,
হোয়াট ডাজ এ কাউ লুক লাইক। আর আমি দেখবো হচ্ছে তোমার মা কেমন, মানে দেখতে কেমন না, আচার আচরণ বা সততা এই জিনিসগুলা কেমন। তো এখানে লিখবো হচ্ছে হোয়াটস লাইক, WHAT, হোয়াটস ইউর মাদার লাইক, তাই না? আরেকটা ছিল হচ্ছে হোয়াটস ইট লাইক, এটা আমরা কোথায় ব্যবহার করবো মনে আছে? ভার্বের পরে আইএনজি থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এটার পরে হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব থাকবে এবং এটা একটা অনুভূতি বোঝাবে। পার্থক্যগুলো মনে রাখো। আর কোনো প্রশ্ন? ভাইয়া না যে ভাই, ওইটাই ছিল। আচ্ছা, ইট ইজ তাসলিমারা লিখছো এ ড্রাগন হোয়াট ডাজ লুক লাইক হবে ওইটা। দেখো ড্রাগনটা হচ্ছে কি, মানে তোমার প্রশ্ন হচ্ছে এটা ড্রাগন দেখতে কেমন, তো দেখতে কেমন অর্থ হোয়াট ডাজ লুক লাইক। আর তুমি যদি লেখো মানে ফাদার, দুই পাশে দুইটা গ্যাপ, তার মানে এটা না যে তোমার বাবা দেখতে কেমন, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার বাবা কেমন, মানে আচার আচরণ কেমন, তোমার বাবার পারিপার্শ্বিক অবস্থা কেমন, এটা প্রকাশ করে তাসনিম। আচ্ছা, আর কেউ শামীম যেন কি বলতে চাচ্ছিলা, কি রায়ান কবির? ইট ইজ হাই টাইম, তারপর ইট ইজ টাইম, এরপর তো আরো একটা নিয়ম আছে মনে হয় যে হচ্ছে শুড প্লাস V1। হ্যাঁ, 2+V1, ওটা দেখবা খুব একটা আসে না, তারপরও যেহেতু বললা যে এখানে যদি সাবজেক্ট না থাকে, ধরো সাবজেক্ট না, মানে এটা নিয়ম হচ্ছে দুইটা, এটা গেল একটা নিয়ম, আরেকটা নিয়ম হচ্ছে 2+V1 প্রকাশ করবে, এবং সেটা আরেকটা ক্ষেত্রে প্রকাশ করে, সেটার অর্থটা অবশ্যই মনে রাখবো যে উপযুক্ত সময় অর্থে প্রকাশ করে। দেখো আমরা যে অপশনটা টেস্ট করাইলাম তোমাদের, প্র্যাকটিসটা করালাম, সেটাতে কিন্তু এই নিয়মটা ছিল। এই নিয়মটা সবচেয়ে বেশি আসে। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে 2+V1 থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ হাই টাইম টু স্টপ স্মোকিং। ঠিক আছে, মানে এটাই উপযুক্ত সময়, এই অর্থে এই দুইটা জিনিস ব্যবহার করতে পারে। আর কি হইতে পারে, মানে আর কোনো প্রশ্ন? কমপ্লিটিং সেন্টেন্সে তো এই দুইটা লিখবে নাকি ভাইয়া? হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স যখন করাবো তখন তো কমপ্লিটিং সেন্টেন্স পাবাই। কমপ্লিটিং সেন্টেন্সে তো এই জিনিসগুলো আমরা দেখাবোই। ইভেন এইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমটা কিন্তু দেখবে রাইট ফ্রম ভার্বে অনেক সময় কাজে লাগবে তোমার। স্যার মেড ইন এর ব্যবহারটা, মেড ইন। আচ্ছা, মেড ইন, জি স্যার। আচ্ছা যদিও প্রিপজিশনে চলে গেছে তারপরে দেখাই দিই। দেখো মেডের হচ্ছে কয়েকটা নিয়ম থাকে, একটা হচ্ছে মেড অফ, একটা হচ্ছে মেড মেড ফ্রম। ফ্রম, একটা হচ্ছে মেড ইন। ইন। আচ্ছা, আমরা ধরো মেড ইন মানে কি, কোন একটা কিছু দিয়ে তৈরি হচ্ছে। ধরো মানে পরীক্ষার প্রশ্নপত্র মাঝে মাঝে বলি কাগজ, হ্যাঁ, কাগজ কি দ্বারা তৈরি হয়? পাস। বাঁশ, না ব্যাম্বো? ব্যাম্বো। এটা মেড ফ্রম হবে। আচ্ছা, দেখো ব্যাম্বো দ্বারা তৈরি হয়েছে, কিন্তু কাগজে কি কোথাও বাঁশ ভিজিবল দেখা যায়? বাঁশ না, ভিজিবল বোঝা হয় না। যায় না। বোঝা যায় না, তাহলে এখানে হবে মেড ফ্রম, মানে বোঝা যায় না, উপকরণ বোঝা যায় না, বোঝা যায় না। আবার ধরো আমরা তো মাটির তৈরি, তো আমাদের কি মানে হাত পা কেটে দিলে মাটি বেরোয় না রক্ত বেরোয়? রক্ত বেরোয়, মাটি দেখা যায় না। তাহলে আমি লিখবো হচ্ছে ম্যান মেড ফ্রম, ম্যান মেড ফ্রম সয়েল, ঠিক আছে, মাটির তৈরি। অথবা দ্য পেপার মেড ফ্রম ব্যাম্বো, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস দেখো, ধরো আহ এই যে এই বোর্ডটা, এই বোর্ডটা ধর, বোর্ডটা না ধরো চেয়ার, তোমরা ধরো যেখানে বসে ক্লাস করতেছো, চেয়ার, চেয়ার কিসের তৈরি হয়? কাঠ। কাঠের তৈরি। তাহলে চেয়ার যে যে কাঠের তৈরি, কাঠ কি দেখা যায়? জি, যাচ্ছে। জি, দেখা যাচ্ছে, তার মানে কি উপকরণ দেখা যায়। মেড অফ এর ক্ষেত্রে উপকরণ দেখা যায়, যে বললাম যে দা চেয়ার ইজ মেড অফ উড, তাই না, দা চেয়ার ইজ মেড অফ উড। অথবা দা পেন ইজ মেড অফ প্লাস্টিক, এটা তো প্লাস্টিকের তৈরি, প্লাস্টিকটাও দেখতে পাচ্ছি, দা পেন ইজ মেড অফ প্লাস্টিক। আর মেড ইনটা হচ্ছে খুব ইজি, যখন পরে একটা দেশের নাম থাকবে। মাঝে মাঝে ধরো একটা ফোন কিনতে গেলা, ফোনের নিচে লেখা দেখবা মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, মেড ইন পাকিস্তান। যখন একটা দেশের নাম থাকবে তখন আমি এখানে মেড ইন ব্যবহার করবো, বুঝছো? জি স্যার। অনেক সময় কোম্পানির নামও থাকতে পারে। কোম্পানির নামও থাকতে পারে বা কোনো ইন্ডাস্ট্রির নামও থাকতে পারে, দেশের নাম, কোম্পানির নাম। তৈরিকারক। হ্যাঁ, তৈরিকারক বা ইন্ডাস্ট্রির নাম থাকতে পারে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস থাকতে পারে। আর কিছু? আচ্ছা, তাহলে তোমাদের কাজটা যেটা দিলাম, যে বিগত 3 বছরের বোর্ড প্রশ্নটা একটু সলভ করে রাখবা। আগামীকালকের ক্লাসে তোমাদের ওই সমস্যার সমাধানগুলো করাবো এবং আমরা আরো কিছু প্র্যাকটিস করবো এই টপিকটার উপরে। ঠিক আছে? জি জি স্যার। ভাই। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।